নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা আর আমি রয়েছি মৌমিতা আপনাদের সঙ্গে। আজ আমরা এমন এক মানুষের সাথে কথা বলতে এসেছি, মানে খোলামেলা আড্ডা দিতে এসেছি। তাকে রাজনৈতিক মঞ্চে এবং নেতা হিসেবে তিনি বেশ পরিচিত, কিন্তু ইউথদের কাছে তার সেন্স অফ হিউমার এবং তার ওয়ে অফ টকিং বেশ পপুলার। হ্যাঁ, আমি কথা বলছি রাজনৈতিক নেতা রাজস্বী লাহিড়ীর সম্পর্কে। দাদা আমাদের সঙ্গে আছেন। নমস্কার দাদা, কিউ ইন্ডিয়া বাংলায় আপনাকে স্বাগত। রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে সবাই চেনে, তার বাইরেও ব্যক্তি রাজস্বী লাহিড়ী। আমি একটু এইটা জানতে চাইছি যে সেইভাবেই বলি তাহলে স্কুলিং কলেজ আপনি কোথায় স্কুলিং সাউথ পয়েন্ট থেকে পাস করার পর তারপর সেখান থেকে সাউথ সিটি কলেজ থেকে বর্ধমান ইউনিভার্সিটির পরে IISWM কলকাতা। কলেজ লাইফ থেকে কি রাজনীতি? না, কলেজ লাইফ থেকে রাজনীতি নয়, রাজনীতিটা ঢোকা হলো 2010 সালে। দেগঙ্গার যে ইনসিডেন্ট হলো, যখন ISWM এ পড়ছি, ISWM হচ্ছে মুরলীধর সেন স্ট্রিটের ঠিক পাশে, মানে ISWM আর এটা তো ওই পার্টি অফিসের উল্টো দিকে যে চায়ের দোকানটা, ওই ওকে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে নিয়ে গিয়ে ও বলতে পারে যে আমরা ওখানে দাঁড়িয়ে চা খেতাম, টোস্ট খেতাম, খুব সুন্দর একটা বাটার টোস্ট তৈরি করে, ওই টোস্ট খাওয়া, তারপরে ক্লাস করতে যাওয়া। আর উল্টো দিকে একটা বিজেপির পার্টি অফিস। আচ্ছা, ঠিক আছে, সেইভাবে পরিচয় হওয়া প্রথম ওখানে কয়েকজন নেতাদের, নেতৃত্ব কার্যকর্তা, তাদের সাথে। অন্তত বিজেপি বলতে কেউই জানে না, কিন্তু একটা সবসময় একটা অ্যাট্রাকশন ছিল, একটা কোথাও একটা কানেক্টিভিটি, একটা কানেকশন ছিল। আই কানেক্ট পলিটিক্যালি, আই কানেক্ট উইথ বিজেপি মোর দ্যান এনিবডি এলস। তারপরে 2010 বারাসাতে আমার মায়ের মামার বাড়ি, নিজের মামার বাড়ি, খুব যাতায়াত আমাদের ওখানে। বারাসাত থেকে একটু দূরেই হচ্ছে দেগঙ্গায় আমাদের যাওয়া হলো। দেগঙ্গায় গিয়ে সেখানে ওই একটা হিন্দু ম্যাসাকার, বিভৎস ব্যাপার দেখা, পুলিশ FIR নিতে অস্বীকার করা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তখন প্রথম দেখলাম তথাগত রায়, তপন ঘোষ মারা গিয়েছেন, স্বর্গীয় তপন ঘোষ, দেবশ্রী চৌধুরী এবং তৎকালীন মহিলা মোর্চার সভানেত্রী রাজশ্রী চৌধুরী। একটা FIR পুলিশ নেবে না, কারণ হিন্দুরা মার খেয়েছে এবং মারটা খাওয়া হয়েছে, লুট পাট যে 200 ঘর লুট হয়েছে, সেটা মুসলিমরা করেছে, যার তার নির্দেশে না ওখানকার কংগ্রেসের MLA হাজি নুরুল, যে হাজি নুরুল পরে তৃণমূলে এলো, তারপরে এই বসিরহাটের MP হয়েছিল। আরেকবার একটা অস্তিত্বের এরকম বড় প্রশ্ন চলে আসে যে আমরা যাদের মার খেয়ে ওখান থেকে সর্বস্ব হারিয়ে, ঘটি বাটি চাঁটি করিয়ে শুধুমাত্র শালগ্রাম শিলাটা নিয়ে চলে আসতে হয়েছিল, এই ম্লাস্য দেশে পুরোদাপ্তারে রাইখা যাবো না, এবং তার কোনো বিচার নেই। এবং সরকারটা কমিউনিস্ট পার্টির সরকার, যে ধর্ম আফিমের নেশা বলে। পরিবারে কি কেউ ছিল রাজনীতির সঙ্গে যুক্ত, সেটা থেকে একটা চান্স পাওয়া? না, পরিবারের চান্স পাওয়ার ব্যাপার এখানে ছিল না। পরিবারের 2 জেনারেশন আগে ছিল, সেটা বলতে পারে। আমার প্রপিতামহ অনঙ্গমোহন লাহিড়ী, তিনি হিন্দু মিশনের নেতা ছিলেন। প্রাতিষ্ঠানিক পরিবার একটা ব্যাপার রয়ে গেছে, সেখান থেকে কি ভিত্তি করে রাজস্বী নামটা এসছে কি? মানে রাজস্বী মানে ঋষি তুল্য রাজা, মানে সেইভাবেই কি রাখা হয়েছে ওটাকে? রাজর্ষি নামটা বাবা মশাই রবীন্দ্রনাথের রাজর্ষি পড়ে ভীষণ তার ভালো লেগেছিল। এবং ওই যে মহারাজা গোবিন্দ মাণিক্যের উপর ভিত্তি করে তো রাজর্ষি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। ওনার ওই ক্যারেক্টারটা খুব বাবা মশাই, এবং তারপরে বাবা মশাইটাকে পরে ঠাকুমাকে শোনান, তখন ঠাকুমা বলেন যে এত সুন্দর একটা নাম রেখেছিলেন ঠাকুমা, কিন্তু মোটামুটি শোনা যায় আপনার স্বাভাবিক প্রত্যেক সন্তানের সাথে বাবা মার সম্পর্ক খুবই ভালো হয়। এটা আপনার নাম আপনার মা রেখেছিলেন, মায়ের আপনি খুব অন্ধভক্ত, এটা কিছু বলা হয়, এটা হওয়া স্বাভাবিক। অল্প বয়সে বাবা মশাই চলে গেছেন, মা মানুষ করেছে, তার সাথে তো সেই টানটা থাকবে। বাপ মারা সব ছেলেদেরই মায়ের প্রতি একটা টান থাকে।
এটা নতুন কোনো ব্যাপার। অবসর সময় দেখা যায় আপনি গান চর্চা করছেন বা ফুলের গাছ চর্চা করছেন, এটা কি অবসেশন? গানটা ছিল জেঠিমা ভীষণ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। জেঠিমা সুবিনয় রায়ের ছাত্রী ছিলেন, পূর্বাদাম বোন ছিল তার পূর্বমাসী। আর গানের হাতে করি সাউথ পয়েন্টে গীতা ঘটকের হাতে। তারপরে সেখান থেকে পারিবারিক একটা সম্পর্ক ছিল, কারণ যেহেতু বাবা মশাইয়ের মামা ছিলেন দিলীপ কুমার রায়, আর জেঠিমার বাপের বাড়ির 5 নম্বর এসআরদাস রোডের বাড়ির বৈঠকখানায় সুচিত্রা মিত্র তার প্রথম ক্লাস চালু করে। সেই থেকে ঠাম্মির কাছে, আমরা তো ঠাম্মি বলতাম, ঠাম্মির কাছে ভর্তি হয়ে যাওয়া, ঠাম্মির কাছে গান শেখা, রবীন্দ্রনাথকে জানা, রবীন্দ্রনাথকে বোঝা, রবীন্দ্রনাথকে ভালোবাসতে শেখা, মানে হাতে করে রবীন্দ্রনাথকে চেনানো। যেখানে রবীন্দ্র ভাবনা রয়েছে বা এরকম কালচার রয়েছে, সেখান থেকে আপনার মনে হলো হট করে একটু রাজনীতিতে আসে, তার প্রেক্ষাপটটা আপনি বললেন সেটা। তো রাজনীতি যারা করে তাদের কাছ থেকে একটু বক্তব্য শোনা যায় সমাজ সেবা করা, মানুষের সেবা করতে রাজনীতিতে আসা। তো আমার একটা প্রশ্ন আছে যে সমাজের সেবা বা মানুষের সেবা করতে গেলে কি রাজনীতিতেই আসতে হবে? হয়তো করা যেতে পারে, একদম করা যেতে পারে, তবে সমাজের সেবা রাজনৈতিকভাবে যেটা করা সম্ভবপর, যেমন এই যে গত আপনি রাজনীতির কথা প্রসঙ্গ যখন চলে গেল তখন চলে আসতেই হবে। গতকালকেই তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রী, তিনি মিঠুন চক্রবর্তীকে খুব গালিগালাজ করছিলেন, যিনি মিঠুন চক্রবর্তী নাকি একটা ফোঁটা রক্তও দেননি কোনোদিন জীবনে। তাইলাম মিঠুন চক্রবর্তী সমাজসেবা করেছেন, তার ভারতবর্ষে তিনি থ্যালাসেমিয়া নিয়ে যা কাজ করেছেন সেটা সবাই জানে, সেটা মানে এটা বেইমানি হবে। তিনি যদি অন্য দল, তিনি তখন অন্য দল করতেন, তখনও আমরা সবাই তাকে সমর্থন করেছি। আজকে তিনি আমার দলে এসেছেন বলে তাকে গার্ড করতে হবে এরকম ব্যাপারটা তো নয়। তো সমাজসেবা এবং করা যায়, করা যায় না সেটা না, কিন্তু এই সমাজ সেবাটা একটা দিক। আর মাটি আঁকড়ে রাখা, মাটি যাতে কেটে বেরিয়ে না যায়, দেশ যাতে আবার খণ্ডিত না হয়, কোনের নজর কার কার কোথায় কোথায় আছে, এক একটা দেশের সত্তা কিভাবে পাল্টে দেওয়া হচ্ছে, ব্যক্তি লোক আমাদের আশেপাশে অনেক হয়ে গেছে, আমাদের মধ্যেও করার চেষ্টা হয়ে গেছে। ঈশ্বরের দেশ কোনো কারণে হচ্ছে না। তো আপনি এটা বলছেন, এই যে সমাজসেবা করে, কিন্তু প্রায় দেখা যাচ্ছে দল বদল। রিসেন্টলি একটা ঘটনা ঘটে, দল বদল, এই দল থেকে ওই দলে যাওয়া। তখন একটা পেটের ডায়লগ রয়েছে, দলে থেকে কাজ করতে পারছিলাম তাই বেরিয়ে। তো এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, রাজনীতিতে দল বদল আজকের নতুন ব্যাপার নয়, আজকে মিডিয়া আছে তাই জন্য দেখানো হচ্ছে। কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শরৎ মুখোপাধ্যায় তো কংগ্রেস থেকে দল বদল করে কমিউনিস্ট পার্টিতে গেছে। কমিউনিস্ট পার্টির লোকেরা কোন দল থেকে গেছিল? যুগান্তর, অনুশীলন সমিতি, হিন্দু মহাসভা, এই উৎসব তো এই এখান থেকে কমিউনিস্ট পার্টি হয়ে গেছে। জনতা দল থেকে পরবর্তীকালে চলে গেছে। অধীর রঞ্জন চৌধুরী কোন পার্টি করতেন? কোন পার্টির থেকে উনি কংগ্রেসে গিয়েছে? আপনি বলতে চাচ্ছেন এটা নর্মাল ব্যাপার, এটা হতেই পারে। দল বদল হচ্ছে, প্রয়োজনীয়তায় দল বদল। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কবার দল বদল করেছেন? প্রথমে ছাত্র জীবনে তিনি ডিএসও করতেন, এসইউসিআই এর সঙ্গে কংগ্রেস পেটাতেন, তারপরে কংগ্রেসের ছাত্র, তারপরে কংগ্রেসের যুব, তারপরে কংগ্রেসের মাদার, সেখান থেকে তারপরে তৃণমূলে করে তিনি এনডিএ থেকে বেরিয়ে ইউপিএতে, আবার এনডিএতে, আবার ইউপিএতে, আবার ইউপিএর সঙ্গে বেরিয়ে এলেন, আবার ইউপিএ সরকার তৈরি করে আবার ইউপিএ থেকে বেরিয়ে গেলেন। তাহলে আপনার চোখে ওই যে গোটা দলটা, ওই দলটার মধ্যে যারা ওই 90-এর দশকে যারা ছিল তারা কোথায়? 90-এর দশকে দলটা যখন তৈরি হলো 98-তে 1 জানুয়ারি কিছুদিন আগে গেল, ওই সময়কার ছবিটা নিয়ে দেখুন তো, স্টেজে কারা কারা ছিল, সামনের সারিতে নিচে কারা কারা ছিল, আজকে কারা আছে, যারা সেদিনকে ছিল তারা কোথায়? সবাই কি মরে ভূত হয়ে গেছে? না তো। তাহলে গোটাটাই কমিউনিস্ট পার্টি,
গোটাটাই কমিউনিস্ট পার্টি ন্যারেটিভ, যে জান না কমিউনিস্ট পার্টির লাইনে চলে গেছে। তাহলে আপনার চোখে একজন আদর্শ রাজনৈতিক লিডার কেমন হওয়া উচিত? দেশের জন্য যার দূরদর্শিতায় দেশ সশক্ত হবে, শক্তিশালী হবে, যার ফোরসাইটেডনেস থাকবে, একটা ভিশন এবং একটা মিশন থাকবে, একটা ভিশনলেস পলিটিক্স, মিশনলেস পলিটিক্স। আমাকে বাবা মশাই বলেছিলেন তোমার জিন তোমাকে পলিটিক্সে টানবে, রাজনীতিতে টানবে, কিন্তু যেও না, এটা ইটস নট, এটা এখনকার দিনে করা উচিত নয়। এখন পলিটিক্স আর তোমাদের বাপ ঠাকুরদার আমাদের আলাদা, ডিফারেন্ট। প্রধানমন্ত্রী রাজ চক্রবর্তী রাজাগোপালাচারীজির জন্মদিনের দিনকে যে ছবিটা শেয়ার করেছেন, রাজাগোপালাচারী বসে আছেন, তার পাশে যে ব্যক্তিটি বসে আছেন তিনি হচ্ছেন আমার মায়ের দাদা মশাই সুরেন্দ্রনাথ মৈত্র। এখনো আপনি রাজাগোপালাচারীজির জন্মদিনের দিন এটা দেখতে পাবেন। উত্তরবঙ্গে কংগ্রেস প্ল্যাটফর্মে বড় নেতা ছিলেন, স্বরাজ পার্টি, যেটা চিত্তরঞ্জনবাবু ভেঙে বেরিয়ে গেলেন গান্ধীজির সঙ্গে, গান্ধীজি এবং গোপালকৃষ্ণ গোখলের সঙ্গে মতভেদের জন্য চিত্তরঞ্জনবাবু, মতিলাল নেহরুরা। সেই সময় একটা যে ফোরসাইটেডনেস যেটা সর্দার প্যাটেলের ছিল, যেটা রাজাগোপালাচারীজির ছিল, যেটা বাবা সাহেব আম্বেদকরের ছিল, যেটা বাবু রাজেন্দ্র প্রসাদের ছিল, এই ফোরসাইটেডনেসের কথাগুলো, হ্যাঁ অনেকে অনেক কিছু করতে পারেননি, ইমপ্লিমেন্ট করতে পারেননি, কিন্তু তারা কিন্তু এগুলো বলে গিয়ে গেছেন, এগুলো রিটেন ডকুমেন্টস আছে, তাদের বক্তব্য আছে যে এটা যদি না হয় ভবিষ্যতে কিন্তু এটা হবে। গান্ধীজি হতে দেননি অনেক কিছু, পণ্ডিত নেহরু চুপ করেছিলেন, কারণ তখন তার প্রধানমন্ত্রীত্বের প্রশ্ন। এই যে ফোরসাইটেডনেস, এটা খুব প্রয়োজনীয়। আজকে যখন সেই পাতাগুলো উল্টানো হচ্ছে, তখন এই পাঁচজন যা বলেছিলেন সেটাই কিন্তু হচ্ছে। তো 2026-এর ভোট মুখ কাকে দেখতে চাইছেন? মানে আপনার মনে হয়, আপনার প্রেডিকশন কি, কে দলে আসবে, ক্ষমতায় কে আসবে এবারে? ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ক্ষমতায় আসার। পশ্চিমবঙ্গের যে অবস্থা, যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অরাজকতা থেকে আরম্ভ করে যে একটা কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিসাইজেশন হয়ে গেছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একজন মানুষকে ছুঁড়ে খালে ফেলে দিল গতকালকে মেদিনীপুরে। লক্ষ্মীর ভান্ডার, আজকে ফলন, এই যে ভেনেজুয়েলা, গোটা দেশটাই ভাতার উপর চলে, জানেন তো? ওখানকার লোকেরা কোনো কাজকর্ম করে না, ওই ফ্রি বীজ নিয়ে ফুর্তিতে থাকো, ভালো থাকো, আনন্দে থাকবো। এই যে নকশাল রবীন্দ্রসঙ্গীত দিয়ে গলা জড়াজড়ি করে দিয়ে দেওয়া যারা করে, আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু আতেল আছে, এই এক মেন্টালিটি, ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, এর বাইরে, ব্যক্তির বাইরে আর বেরোনোর ক্ষমতা নেই। ওইটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তু, ব্যাস শেষ হবে। একটা দেশ নিজেকে রক্ষা করতে কতখানি অক্ষম, নিজের রাষ্ট্রপ্রধানকে রক্ষা করতে অক্ষম কেন? নিজেকে শক্তিশালী রাখার চেষ্টাই কোনোদিন কেউ করেন। এক গালের চরকে আরেক গাল বাড়িয়ে দেবো, এটা রাজনীতি হতে পারে না। তাহলে আমাদের দেবতাদের দেবীদের হাতে অস্ত্র থাকতো না। অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথাই বাঁচা। পরের লাইনটাকে মনে রাখতে হবে। আমি সব প্রাণীর মধ্যে আছি, সব প্রাণীর মধ্যেই আছেন তিনি, কিন্তু তিনি বলছেন গান্ডীবটা তোলো, যুদ্ধ করো। এই যে কনফিউশন করে দেওয়া, আধ্যাত্মিক এবং জাগতিক। আমি সকল প্রাণীর মধ্যে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেনকে শ্লোকটা ব্যাখ্যা করে বললেন বিয়েতে, খুব জীবনে প্রথমবার গীতা পড়ছেন, বিজেপির চাপে পড়ে সে বোঝা যাচ্ছে, ভালো কথা। অন্তত গীতা তো পড়ছে, টুপি আজকাল আর পড়তে দেখা যাচ্ছে না। দুদিন পরে এখন র্যাম্পে হাঁটাহাঁটি করছেন, আবার মডেলিং করতে আরম্ভ করে দেবে। দুদিন পরে আজ তো থাকবে না, 26-এর পরে আর কিছু অন্তত মডেলিং করবে। এই গীতাতে আধ্যাত্মিক কথা কোনটা, আর কোনটা ব্যক্তি চেতনার কথা, কোনটা রাজনৈতিক কুরুক্ষেত্রে দাঁড়িয়ে রাজনীতির জন্য প্রযোজ্য কথা, এই কনফিউশন। তাহলে 2026-এ যদি
ধরে নিলাম বিজেপি ক্ষমতায় এলো পশ্চিমবঙ্গে, ধরে নিল না বিজেপি বিজেপি ক্ষমতায় এলো, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন? মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের দলের ওরকম কোনো ব্যাপার থাকে না। যারা নির্বাচিত হবেন বিধায়করা, তারা নিজেদের মধ্যে মুখ্যমন্ত্রীর মুখ বেছে নেবে। কোনো রাজ্যে আমরা মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে যাই না। যারা যারা জিতবেন তাদের মধ্যে থেকে দল এবং বিধায়করা মিলে, প্রত্যেকটি রাজ্যে এটাই হয়, যেটা বিধানসভার নিয়ম যেভাবে হওয়া উচিত ঠিক সেইভাবেই হয়। প্রধানমন্ত্রীর ব্যাপার একটা অন্য হয়, কারণ সেটা গোটা গ্লোবাল পার্সপেক্টিভে হয়। তাই জন্য দেশকে তার প্রধানমন্ত্রীকে হবে এটা দেখানোটা আমাদের তরফ থেকে হবে, তাদের তরফ থেকে কারা হবে এটা উচিত। তাই জন্য প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট সবসময়। এই সময় দাঁড়িয়ে তৃণমূলের এগেনস্টে আপনারা অনেক ক্ষোভ তুলেছেন, অভিযোগ জানিয়েছেন যে এত দুর্নীতি হয়েছে। তো আপনাদের কাছে তো এই সময় দাঁড়িয়ে একটা দারুণ বিট করার সময় ছিল ক্ষমতায় আসা 2026-এর আগেও, যেহেতু দুর্নীতিগুলো আগে থেকেই চলে এসেছে, তাহলে আপনারা পারলেন না কেন? না, সেটা করতে গেলে পরে তাহলে তো গণতন্ত্রকে টপল করতে হয়। কেউ যদি স্বেচ্ছায় তাদের রাজনৈতিক দল থেকে, তৃণমূল থেকে ভেঙে বেরিয়ে এসে করতে চায়, সেটা আলাদা কথা। কিন্তু তার মানে এটা নয়, একটা সরকারে থাকা, কেন্দ্র সরকারের অনেক রেসপন্সিবিলিটিস আছে। মানে ভারতবর্ষের গণতন্ত্র কি এরকম ছেলে খেলা নাকি, যেটা ইলেকটেড গভর্নমেন্টকে আমরা টপল করে দেবো এরকম ভাবে? আমরা চাই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক, এবং যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দলের কথা বলছি, রাজনৈতিক দলের যে স্বাভাবিক বিলোপ হওয়ার জায়গায় চলে আসছে, তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার শেষ কৃত্য সম্পন্ন হোক তার রাজনৈতিক দল। শেষ একটা প্রশ্ন করবো যে আপনাদের মানে বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের আপনারা টাকা কি দিচ্ছেন না আবাস যোজনা বা 100 দিনের কাজে, কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ অসুবিধায় পড়ছে, তৃণমূলের এটা অভিযোগ। কিন্তু সম্পূর্ণ বাজে কথা। টাকা দেওয়া হচ্ছে না এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে, তাহলে তারা এই প্রমাণটা নিয়ে কোর্টে কেন যাচ্ছে না? রাজস্থানের সাথে গন্ডগোল হয়েছিল, রাজস্থান সরকার কোর্টে গিয়েছিল, মিটামাট হয়ে গেছে, সবাই জানে। তো পশ্চিমবঙ্গ সরকার, আপনি মনে করুন পশ্চিমবঙ্গ সরকার, আমি কেন্দ্র সরকার, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি কোর্টে যাচ্ছেন না কেন? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা ঘুরে ফিরে রাজনীতি করতে হবে, রাজনীতিটা করতে হবে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র সব টাকা, কেন্দ্র টাকা না দিলে পরে ওদের এই প্রাসাদ এবং বাড়িগুলো হয়েছে কোথার থেকে? ওই টাকাগুলোকে চুরি করেই তো ওই বাড়িগুলোকে তৈরি করেছে। এই যে এক একটা সমবায় অ্যাকাউন্টের ব্যাংকের দুর্নীতি হচ্ছে, এক একটা সমবায় ব্যাংকে কয়েকশো অ্যাকাউন্ট, সাধারণ গরিব মানুষের জব কার্ড দেওয়ার তৈরি করার নাম করে আধার কার্ডটা নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেছে, সেখানে অনন্ত কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়ে গেছে, তারা জানে পর্যন্ত না এক একটা অ্যাকাউন্টে। এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? এটাকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কিভাবে জাস্টিফাই করবেন? রাস্তা কোথায়? প্রত্যেকটা টাকা দেওয়া হয়ে গেছে, টাকার হিসাব দিতে পারছে না। আপনি আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে বা আপনার বাবা মা আপনাকে তো একটা বাজার করার জন্য বাজার করেছেন, তো মা তো হাতে একটা টাকা দিয়ে দিত, যা তো মনে থেকে বাজার করে নিয়ে, মা হিসেব চাইনি আপনার কাছ থেকে? টাকা দিলে তো হিসেব তো মা বাবারা নিয়ে গেছে, কারণ তাকে তো সংসারটা চালাতে হচ্ছে। তাহলে পরে যদি কেন্দ্র সরকার সেখান থেকে, তো আমি এতগুলো টাকা দিয়েছি, তোমাকে হিসেব দাও, আমি হিসেবটা দেবো না? আপনার মা মেনে নিত? আপনি যদি বলতেন যে না, আপনি মনে করো 1000 টাকা দিয়েছে আপনাকে পুজোর বাজার করার, আপনি হিসেব দিচ্ছেন না, চাপকে ছাল চামড়া তুলে দিত কিনা? এখানে তো কিছুই করা হচ্ছে না, এটা তো মা ছেলের সম্পর্ক তো নয়, এটা আইনের প্রক্রিয়ায় ওদের তো জেলের মধ্যে থাকার কথা। তাহলে ওদের নেতাদের যে মানি ট্রেলস যেগুলো পাওয়া গেছে, এগুলো কোথায়? লিপস অ্যান্ড বাউন্ডস এর কার টাকা গেছে? ওইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না কেন? বলার সাহস হয় না কেন? লিপস অ্যান্ড বাউন্ডস এত, ওর বাবা মা কেন ডিরেক্টর? ওর বাবা মা ডিরেক্টর কেন? ও ওই কোম্পানির ডিরেক্টর ছিল, এখন ওর বাবা মা ডিরেক্টর হয়ে গেছে, ওখানে গরু টাকা এসে গেছে, এসেছে কি আসেনি? লিপস অ্যান্ড বাউন্ডস কিসের ব্যবসা করতো? ওদের যে কালীঘাট চত্বরে যে অতগুলো প্রপার্টি হয়ে গেছে,
এগুলো কিসের? ওই যে ঘরে বাইরে নাকি রেস্টুরেন্ট কি সব হচ্ছে, ওটা কার সাথে হচ্ছে, ওটা কার রেস্টুরেন্ট? ওই জিটি ভাইয়ের সাথে কাজলী বন্দ্যোপাধ্যায়ের কিসের সম্পত্তির ট্রানজাকশন আছে, জয়েন্ট প্রপার্টি গুলো আছে, কি করে হলো এগুলো? ও তো কোনো জমিদার বাড়ির ছেলে নয়, মমতা ব্যানার্জি জমিদার পরিবারের ছেলে না, অভিষেক ব্যানার্জির মামা বাড়িও যে জমিদার বাড়ি এমনও নয়, বিরাট বড় ব্যবসায়ী রতন টাটা, আম্বানি, বিড়লা এটাও নয়। একটা টালির চালে থাকা, টালির চাল মানে বুঝতে পারছেন তো, না খেতে পাওয়া পরিবার একটা। এই হাড় হাবাতে না খেতে পাওয়া পরিবার, সে এত টাকা পেল কোথা থেকে? শান্তিনিকেতন বিল্ডিংটা কিভাবে হলো? এই ধীরুভাই আম্বানির যে গল্পটা, এটা বলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিনকে, এই ধীরুভাই আম্বানি কিভাবে হলো বলতে অসুবিধা করে। একটা বায়োপিক হবে তো ওকে নিয়ে, তাহলে পরে সিনেমা হবে, একটা লোকে পাবে, শেয়ার মার্কেটে ওর কোম্পানির শেয়ারটা ছাড়ুক তাহলে। তৃণমূল কংগ্রেস চুরি করেছে, এমনি কোনো সব পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতা। আপনি একটা বালি ফেলুন না, আপনি একটা আমার বাড়ির সামনে এসে বালি ফেলুন, ওই ঢাপটি মেরে এখানে লুকিয়ে থাকুন, এক গন্ধ শুকে চলে আসবে তৃণমূলের কাউন্সিল, এক্ষুনি চলে আসবে। আর জাস্ট এক গাড়ি বালি ফেলুন আমার বাড়ির সামনে। এসআইএম নিয়ে একটা প্রবলেম হচ্ছে, তৃণমূলের অনেকটাই ডাকা হয়েছে, সেখানে তাদের অভিযোগ বিজেপি কাউকে ডাকা হচ্ছে না কেন? তাহলে আপনি ভাবুন, কাকলিগঞ্জ তহসিলদারের ফর্মটা আমরা দেখে নিয়েছি, নিজের মাকে নিয়ে কি ছোট লোকের মতো রাজনীতি করেছি? হ্যাঁ, এত বয়স্ক, এই যে উল্টো দিকে যে গ্রিন ভিউ, ওই গ্রিন ভিউতে থাকে কাকলি। ও আমার কাছে, আমার পরে ফেসে গেছে কাকলি, নিজের নামটা নিয়ে থাকতো আগে হচ্ছে গড়িয়াট নিয়ে হিন্দুস্তান পার্কে, এখান থেকে চলে গেল হচ্ছে গ্রিন ভিউতে, গ্রিন ভিউয়ের পাশের বাড়িতে গেল। এই যে বাড়িগুলো এতগুলো, 3খানা বাড়ি বদল করলো, এই বাড়ি বদলের ঠেলায় নিজের মাকে আমার ঠিক করে করেনি, নামটা হলো ফিলাপ, আর ফর্মটা তো দেখিয়ে দিয়েছে ইলেকশন কমিশন, মানে লিঙ্ক পর্যন্ত করে, লিঙ্কটা না করে জমা দিয়ে দিয়েছে। আপনি বলুন তাহলে কাকলি ধরে ছেলের মধ্যে ঢুকে দেওয়া উচিত কিনা? কত বড় নিকৃষ্ট মানসিকতা! নিজের মাকে নিয়ে, বৃদ্ধা মাকে নিয়ে রাজনীতি করলো, 90 বছরের বৃদ্ধাকে নিয়ে, শুধু রাজনীতি করার জন্য। এদের মানসিকতাটা দেখুন, যারা নিজের মা বাপকে ছাড়ে না, তারা দেশের জন্য কি উপকারটা করবে? কাঁচা বেগুন চিবিয়ে যান না বারাসতের এটাকে নিয়ে, বারাসতের কি করেছে, বারাসতের কতগুলো রেল ক্রসিং আছে, হাবড়ার বারাসতের যে রেল ক্রসিং গুলো আছে, একটা ফ্লাইওভারের জন্য লিখতে পারেনি আজ অব্দি, একটা ফ্লাইওভার করাতে পারেনি। যশোর রোডটা চওড়া করার কথা, যশোর রোড যাচ্ছে হচ্ছে গিয়ে বেলাপোল প্রেক্ষাপট, লার্জেস্ট ল্যান্ড পোর্ট অফ এশিয়া। গাডকারিজির মতন একটা ট্রান্সপোর্ট মিনিস্টার বসে আছে যে 16 লেন হাইওয়ে তৈরি করে দিচ্ছে, কথায় কথায় বলছে স্যাংশন। রিসেন্টলি গঙ্গাসাগর মমতা ওখানে গেছেন, আমাদের মুখ্যমন্ত্রী গেছেন ওখানে, তো ওখানে বলছেন অনেক কিছু স্যাংশন, রাস্তাঘাট, ফ্লাইওভার, ব্রিজ সব কিছু স্যাংশন হয়ে গেছে। এদিকে উল্টো দিকে বিরোধী দল নেতা আপনাদের শুভেন্দু অধিকারী বলছেন কিছুই হয়নি, কিছুই করেননি, কোনটা ঠিক? 2021 সালে আপনি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা এই সংক্রান্ত আমার বলা বক্তব্যগুলো আপনি দেখুন। কাকদ্বীপ থেকে, সাগরদ্বীপ থেকে হলদিয়া, ওই বান্দ্রা ওয়ার্লি সি লিঙ্কের মতন ব্রিজ তৈরি করা এবং ডিপ সি পোর্ট, এর কথা কে বলেছিল, কারা বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো কিছু স্পিচ দেখে বার করে নিয়ে ঝেড়ে দিয়েছে, কোনোটা স্যাংশন কিছুই হয়নি। টাকা কোথায়? আপনি আপনার মাথার ওপরে এই মুহূর্তে, এবং আপনার চ্যানেলের মাধ্যমে যতজন দর্শক দেখছে, প্রত্যেকের মাথার উপরে যে এই মুহূর্তে 80,000 টাকা ঋণ আছে, এটা দর্শকরা জানেন। 8 লক্ষ কোটি টাকা ঋণ এই রাজ্যে। সিপিএম যখন ছেড়ে গিয়েছিল তখন ওই আনুমানিক 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, এখন সেটা 8 লক্ষ কোটি টাকা ঋণ। আপনাদের প্রত্যেকের মাথার উপর, প্রত্যেকের, একটা পরিবারে যদি 4 জন থেকে থাকে তাহলে কিন্তু 80,000 ইন্টু 4, একটা পরিবারে যদি 6 জন থেকে থাকে তাহলে 80,000 ইন্টু 6, একটা পরিবারে যদি 10 জন থেকে থাকে তাহলে 80,000 ইন্টু 10 ঋণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাপিয়ে দিয়েছে। এই ঋণ যেখানে আছে সেখানে কোথা থেকে টাকা পাবে? অত অত কোটি কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। এই ইনফ্রাস্ট্রাকচার 15 বছরে কেন ভাবেনি? কোনোদিন মুখে শুনেছেন? সাগরে হসপিটাল নেই কোনো, জানেন? সাগরে নাকি না কিচ্ছু নেই, মানে ডেলিভারি পর্যন্ত হবে না।
ওই নৌকো করে কাকদ্বীপে নিয়ে আসতে হবে, এবং জোয়ার ভাটার ব্যাপার আছে। ওই ভাটা হয়ে গেলে পরে তোমার ইয়ে চলবে না, ওই নৌকো চলবে না, ওয়াটার ট্যাক্সি চলবে না, কিচ্ছু বটবুটি চলবে না। অপেক্ষা করতে হবে কতক্ষণে, ততক্ষণে তো মরে ভূত হয়ে যাবে। সামনেই ভোট, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার শেষ লড়াই, যে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দু হোমল্যান্ড, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ লাহিড়ী, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, রানী জ্যোতির্ময়ী, সুখেন্দু শেখর রায়ের বাবা স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়, ডক্টর মেঘনাথ সাহা, বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু, আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, স্যার রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকার, সূর্যকান্ত বসু, যুগল কিশোর বিড়লা, ঘনশ্যাম দাস বিড়লা, এরা সবাই যে লড়াইটা লড়ে এই পশ্চিমবঙ্গটা তৈরি করে দিয়ে গেছিলেন, প্রত্যেক মুহূর্তে ইস্ট পাকিস্তান বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার জন্য যে ধন্যবাদ আমরা জানাচ্ছি প্রতি মুহূর্তে, প্রত্যেক দিন, সেই মাটিটিকে যেন ধরে রাখতে পারে, তার জন্য বাঙালি হিন্দুর চোখ কান খুলে নিজের ভোটটা নিজে দিতে যাওয়া উচিত। গণতান্ত্রিক পরিসরটাকে আগে ফিরিয়ে আনুন, তারপর নিজের মতন পছন্দের দলকে ভোট দিয়ে দেবেন। যদি গণতান্ত্রিক পরিসর না থাকে তাহলে পরে পশ্চিমবঙ্গ আর রক্ষা পাবে না, আমাদের আবার ঘটি বাটি চাটি করে অন্যদিকে যেতে হবে। অনেক ধন্যবাদ রাজস্বীদাকে, আমাদের সঙ্গে এতক্ষণ উনি টাইম দিয়েছেন, কথা বলেছেন। ধন্যবাদ আপনাদেরকেও। দেখতে থাকুন কিউ ইন্ডিয়া বাংলা, সঙ্গে থাকুন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।